প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি গুণগত রসায়নের একটা ইম্পর্টেন্ট টপিক, বোর পরমাণু মডেল নিয়ে। ওকে, আমরা শুরু করি। দেখো ভাইয়া, বোর পরমাণু এই মডেলটি এর আগে তোমাদের পরমাণু মডেল সম্পর্কে একটা বিস্তারিত ছোট্ট একটা সূচিপত্র টাইপের একটা আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব বোর পরমাণু মডেল। এই বোর পরমাণু মডেলটি বোর পরমাণুর মডেলটি কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। বোর পরমাণু মডেলটি হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এবার দেখো যে এইখানে এই কোয়ান্টাম তত্ত্ব জিনিসটা কি, এই বিষয়ে আমাদের এখন আলোচনা করতে হবে। ওকে ভাইয়া, কোয়ান্টাম তত্ত্ব। তো দেখো ভাইয়া, কোয়ান্টাম তত্ত্বটা কি? কোয়ান্টাম তত্ত্ব, তো লক্ষ্য করো, কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে এই কোয়ান্টাম তত্ত্বের জনক কে? কোয়ান্টাম তত্ত্বের জনক হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। কোয়ান্টাম তত্ত্বের জনক কোয়ান্টাম তত্ত্বের জনক বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। কোয়ান্টাম তত্ত্বের জনক বিজ্ঞানীকে ভাইয়া ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব অনুসারে, ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব অনুসারে, ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব অনুসারে শক্তির ক্ষুদ্রতম অংশের নাম, শক্তির ক্ষুদ্রতম অংশের নাম ফোটন। ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব অনুসারে শক্তির ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে ফোটন। এবার কথা হচ্ছে কি, যে এই ফোটন কি? ফোটন একটা প্যাকেট বা গুচ্ছ। ফোটন হচ্ছে প্যাকেট বা গুচ্ছ। ফোটন হচ্ছে প্যাকেট বা গুচ্ছ যা তরঙ্গ আকারে চলে। ফোটন হচ্ছে একটা প্যাকেট বা গুচ্ছ যা তরঙ্গ আকারে চলে। এ বিষয়ে এখন আমরা পড়বো বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক যেটা বলেছে কি আমাদের, যে এই ফোটনগুলো, আমাদের যে ফোটনটা থাকে, এই কোনো পদার্থের শক্তির পরিমাণ, যে কোনো পদার্থের শক্তির পরিমাণ, কোন পদার্থের শক্তির পরিমাণ তার ফোটনের কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। ফোটনের কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। তার মানে বলতে পারি শক্তির পরিমাণ হবে ই সমানুপাতিক হচ্ছে নিউ, এবং ই সমান সমান এইচ নিউ। এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এবং আমরা আরেকটা কথা লিখতে পারি ভাইয়া, দেখো ই সমান এইচ সি বাই ল্যামডা। দেখো কোনো পদার্থের শক্তির পরিমাণ তার তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি, কোনো পদার্থের শক্তির পরিমাণ, কোনো পদার্থের শক্তির পরিমাণ তার তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। কোনো পদার্থের শক্তির পরিমাণ, কোনো পদার্থের শক্তির পরিমাণ
তার কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। কোন পদার্থের শক্তি পরিমাণ তার কম্পাঙ্কের কি হবে? ব্যস্তানুপাতিক। ওকে, আমরা কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম তত্ত্ব বিষয়টা জানতে পারলাম। তত্ত্বটা হচ্ছে E সমান h নিউ, মানে একটা শক্তি সম্পর্কে যেখানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। অ্যাকচুয়ালি শক্তি সম্পর্কে যেখানে আলোচনা করা হবে তাহলে এই হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা বলতে পারি ফোটন, কোয়ান্টাম তত্ত্ব অনুসারে বলতে পারি শক্তির একটা ক্ষুদ্র অংশের নাম রয়েছে যার নাম ফোটন। এবং ফোটনকে কি আকারে চলে? ফোটন সবসময় তরঙ্গাকারে চলে। এবং ফোটন যদি তরঙ্গাকারে চলে তাহলে ওই ফোটনের গুলোকে একটা প্যাকেট বা গুচ্ছ বলা হয়। তো ফোটনের যে একটা পদার্থের যে শক্তির পরিমাণটা হবে তার ফোটনের হচ্ছে কি কম্পাঙ্কের সমানুপাতিক। সরি, এখানে মিস্টেক হয়েছে ভাই। তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্ততা, তার তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, মানে ল্যামডার সাথে ই হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা বোঝানো হয়েছে যে কোন পদার্থের শক্তি পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, আর ফোটনের কম্পাঙ্কের হবে সমানুপাতিক। একটু মিস্টেক হয়েছিল ভাইয়া, আমি আবারও বলি শোনো। কোন পদার্থের শক্তি পরিমাণ তার ফোটনের কম্পাঙ্কের কি হবে? সমানুপাতিক। তার ফোটনের কম্পাঙ্কের হবে সমানুপাতিক। সমানুপাতিক হলে কি? ই সমানুপাতিক হচ্ছে ভাইয়া নিউ, এবং ই সমান সমান এইচ নিউ, ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। তাহলে এইচ সি বাই ল্যামডা হচ্ছে প্লাঙ্ক, এখানে এইচটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এখন দেখো আমরা যদি নিউ সমান আমরা কি জানি? দেখো ভাইয়া, নিউ সমান জানি আমরা সি বাই ল্যামডা। তাহলে আমি নিউ এর জায়গাতে সি বাই ল্যামডা যদি বসিয়ে দিই তাহলে এইচ সি বাই ল্যামডা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোন পদার্থের শক্তির পরিমাণ তার তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, আর কম্পাঙ্কের হবে সমানুপাতিক। মানে ই হবে নিউ এর সাথে, এটা দ্যাটস কল হচ্ছে নিউ ভাইয়া, নিউ এর সাথে হচ্ছে সমানুপাতিক, আর ল্যামডার সাথে হবে কি সবসময় ব্যস্তানুপাতিক। আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো বিষয়টা। এবার আমরা চলে আসবো এই বোর পরমাণু মডেলটার বিষয়ে আলোচনা করব। যে বোর পরমাণু মডেলটি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের বোর পরমাণুর মডেল, রাদারফোর্ড পরমাণুর মডেলের তিনটি প্রধান ত্রুটি দূর করেন। বোর পরমাণু মডেলটি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের তিনটি প্রধান ত্রুটি দূর করেন। এক নম্বর কি দেখো? কক্ষপথের ধারণা, কক্ষপথের ধারণা। 2, কৌণিক ভরবেগের ধারণা। 3, শক্তির শোষণ ও বিকিরণের ধারণা। শক্তি শোষণ ও বিকিরণের ধারণা। আমরা চলে আসছি ভাইয়া এক নাম্বারটা, কক্ষপথের ধারণা। কক্ষপথের ধারণা যদি চলে আসি নিলস বোরের তত্ত্ব অনুসারে, নিলস বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রন সমূহ, নিলস বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান। নিলস বোর তত্ত্ব অনুসারে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে কি করে ঘূর্ণায়মান রয়েছে। বৃত্তাকার কক্ষপথে কি আছে? ঘূর্ণায়মান রয়েছে। তাহলে আমরা বলতে পারি নিলস বোরের
কক্ষপথ কেমন ভাইয়া? নিলস বোরের কক্ষপথ হচ্ছে বৃত্তাকার, এটা এমসিকিউতে আছে। নিলস বোরের কক্ষপথের আকৃতি হবে বৃত্তাকার। নিলস বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে, ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তার কক্ষপথে কি থাকে? ঘূর্ণায়মান থাকে। আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার চলে আসো হচ্ছে কি, দেখো যে কক্ষপথ ধারণা থেকে পেলাম নিলস বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান। এবার চলে আসো তার পরবর্তী টার্মে চলে আসো যে যে এই কক্ষপথ সমূহকে ইলেকট্রন সমূহ স্থির কক্ষপথ, ইলেকট্রন সমূহ, দেখো ভাই, ইলেকট্রন সমূহ স্থির কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় শক্তির শোষণ ও বিকিরণ, ইলেকট্রন সমূহ, দেখো ইলেকট্রন সমূহ স্থির কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় শক্তির শোষণ ও বিকিরণ করে না। ইলেকট্রন সমূহ ঘূর্ণায়মান অবস্থায় শক্তি শোষণও করে না এবং এরা শক্তি কি করে না? বিকিরণও করে না। তাহলে বলতে পারি কি, নিলস বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রন সমূহ যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, তখন ওই ঘূর্ণায়মান অবস্থায় তার শক্তি কি করে না? শোষণও করে না। শক্তি কি? স্থির কক্ষপথ যখন ইলেকট্রন থাকবে তখন সে শক্তি শোষণ করবে না এবং শক্তি কি করবে না? বিকিরণ করবে না। এবং মজার একটা কথা হচ্ছে কি, যে ভাইয়া দেখো যে ইলেকট্রন সমূহ যখন এই ইলেকট্রন সমূহ যে কক্ষপথে অবস্থান করে, যে কক্ষ পথে অবস্থান করে তাকে শক্তি স্তর অরবিট, সেল, প্রধান শক্তি স্তর বলা হয়। তার মিনিং যেটাই কক্ষপথ ভাইয়া, সেটাই শক্তি স্তর, সেটাই অরবিট, সেটাই সেল, সেটাই হচ্ছে প্রধান শক্তি স্তর। তার মানে আমরা কি পেলাম? দেখো, যার নামে কক্ষপথ, তার নামে শক্তি স্তর, তার নামে সেল, তার নামে অরবিট, তার নামে আমরা প্রধান শক্তি স্তর বলতে পারি। তাহলে এবার আমরা যেটা কাজ করব, যে এই শক্তি স্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং কে এল এম এন সেল দ্বারা প্রকাশ বলা হয়। যে শক্তি স্তর সমূহকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং এদেরকে কে এল এম এন সেল বলা হয়। কে এল এম এন সেল বলা হয়। তাহলে শক্তিস্তর সমূহকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং এদেরকে কে এল এম এন সেল বলা হয়। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এবং আমাদের যে প্রথম শক্তি স্তরকে বলা হয় কে সেল, দ্বিতীয় শক্তি স্তরকে এল সেল, তৃতীয় শক্তি স্তরকে এন সেল। আমরা ফরম্যাটে আমরা যদি এভাবে যাই, তোমরা লক্ষ্য করো ভাইয়া একটু, যে আচ্ছা, তোমরা দেখো ভাইয়া, এখানে আমি যদি এটা নিউক্লিয়াস ধরি এবং
দেখেন নিউক্লিয়াস ধরা যদি হয় তাহলে আমাদের এটা হচ্ছে কে সেল, এটা এল সেল, এটা এম, এটা এন, এটা ভাইয়া এন সমান 1, এটা এন সমান 2, এটা এন সমান 3, এটা এন সমান 4। কে এল এম এন 1 2 3 4। প্রথম কক্ষপথ এন এর মান 1, সেল হচ্ছে কে সেল। দ্বিতীয় কক্ষপথে এন সমান 2 এল সেল। তৃতীয় কক্ষপথে এন সমান 3 এম সেল। চতুর্থ কক্ষপথে এন সমান 4 হলে এন সেল। তাহলে কে এল এম এন 1 2 3 4 আমরা এই কক্ষপথগুলো পেয়ে থাকি। এবার আমাদের একটা নোট, ইম্পর্টেন্ট একটা নোট কথা রয়েছে ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট একটা নোট কথা, সবাই খুব মনোযোগ সহকারে দেখো। কথাটা হচ্ছে এরকম, প্রত্যেকটি পরমাণুর খুব ইম্পর্টেন্ট কথাটা ভাইয়া, প্রত্যেকটি পরমাণুর অসংখ্য কক্ষপথ বিদ্যমান। যতদূর পর্যন্ত ইলেকট্রন পাওয়া যায় তাকে তার অনুমোদিত কক্ষপথ বলে। প্রত্যেকটি পরমাণু অসংখ্য কক্ষপথ বিদ্যমান, যতদূর পর্যন্ত ইলেকট্রন পাওয়া যায় তাকে তার কি বলা হয়? অনুমোদিত কক্ষপথ। তাহলে কি ধরনের দেখো, ইলেকট্রন সমূহকে যে কক্ষপথে অবস্থান করে তাকে শক্তি স্তর বলে। এখন এই শক্তি স্তর মানগুলো প্রত্যেকটা পরমাণুর জন্য অসংখ্য হবে। কথাটা কেমন? এটা মেডিকেলে প্রচুর কোশ্চেন, মেডিকেলে আসার মতো একটা কোশ্চেন এবং এর আগে এসেছে। যদি তোমার কোশ্চেন করা হয় যে সোডিয়াম পরমাণুর কক্ষপথ কতটি রয়েছে, তাহলে অ্যান্সার হবে অসংখ্য, মানে ইনফিনিটি। যদি ভাইয়া কক্ষপথ ইনফিনিটি না হতো তাহলে কখনোই কোনো ইলেকট্রন শক্তি শোষণ করে তার নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যেতে পারতো না। যদি তোমার কোশ্চেন করা হয় যে সোডিয়াম পরমাণু ইলেকট্রন কতদূর কক্ষপথ পর্যন্ত পাওয়া যায়, তাহলে অ্যান্সার হবে 3টি। দেখো ভাইয়া, যদি আমাদের তাই হতো যে একটা কক্ষপথ যদি ফিক্সড হতো, তাহলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটা যে প্রথম কক্ষপথে ছিল, তো ওই হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটাকে কখনো শক্তি শোষণ করে তারা 1 নম্বর থেকে 5 নম্বর 6 নম্বর 7 নম্বর কক্ষপথ যেতে পারতো না। আমরা প্রথমে ইলেকট্রনটা শক্তি শোষণ করে তার নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যায়, আবার শক্তি বিকিরণ করে উপর থেকে নিচে নেমে আসে। এই জন্য প্রত্যেকটা পরমাণু কক্ষপথ হচ্ছে ভাইয়া অসংখ্য বা ইনফিনিটি। কিন্তু আমরা যতদূর পর্যন্ত ইলেকট্রন পেয়ে থাকি তাকে তারা বলা হয় অনুমোদিত কক্ষপথ। তাকে কি বলা হয় ভাইয়া? অনুমোদিত কক্ষপথ। আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা সামনে এগোই, তাহলে বুঝতে পারবো আরো ভালো করে। কৌণিক ভরবেগের ধারণা দেখো ভাইয়া, 2 নম্বর পয়েন্ট ছিল আমাদের কৌণিক ভরবেগের ধারণা। আচ্ছা, এখন দেখো কৌণিক ভরবেগের ধারণাতে কি আসছে, যে নিলস বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রন সমূহ বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় তার কৌণিক ভরবেগ হবে। ঘূর্ণায়মান অবস্থা তো কৌণিক ভরবেগ হবে ওই কক্ষপথের সাথে, কৌণিক ভরবেগ হবে ওই কক্ষপথের সাথে, তার কৌণিক ভরবেগ হবে ওই কক্ষপথের সাথে প্লাঙ্ক ধ্রুবকের, প্লাঙ্ক ধ্রুবকের h/2π এর গুণিতকের সমান ওই কক্ষপথে। তাহলে দেখো যে নিলস বোর তত্ত্ব অনুসারে ইলেকট্রন সমূহ বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় বৃত্তাকার কক্ষপথে
ঘূর্ণায়মান অবস্থায় তার কৌণিক ভরবেগ হবে ওই কক্ষপথের সাথে প্লাঙ্ক ধ্রুবকের h/2π এর গুণিতকের সমান। h/2π এর কি হবে? গুণিতকের সমান। আশা রাখি তোমরা বিষয়টা কি বুঝতে পেরেছো। এবার আমরা একটু সামনে এগোই, তাহলে আরো সহজে ক্লিয়ার হতে পারো বিষয়টা। দেখো এখানে কি দাঁড়াবে, mvr সমান হবে n গুণিত h/2π। mvr সমান n গুণিত h/2π। তাহলে অতএব আমরা বলতে পারছি কি, দেখো যে mvr সমান nh/2π। mvr সমান হচ্ছে nh/2π। এটা হচ্ছে কি নিলস বোর তত্ত্ব অনুসারে আমরা জানি ইলেকট্রন সমূহ যখন তার একটা বৃত্তের কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে, ঘূর্ণায়মান থাকা অবস্থায় তার কৌণিক ভরবেগটা হবে, যখন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘূর্ণায়মান থাকবে তখন সে ঘূর্ণায়মান বস্তুর কৌণিক ভরবেগ mvr হবে। এই কৌণিক ভরবেগটা হবে mvr, ভি বেগে ঘূর্ণায়মান রয়েছে ইলেকট্রনটা, mvr হবে সেটা হচ্ছে কি n গুণিত h/2π এর গুণিতকের সমান। আমরা কৌণিক ভরবেগকে প্রকাশ করব mv দ্বারা, আমরা রৈখিক ভরবেগকে প্রকাশ করা হয় mvp সমান, আর কৌণিক ভরবেগ প্রকাশ করা হয় mvr। যখন কোনো কিছু বৃত্তাকার কোনো কক্ষপথে ঘূর্ণায়মান থাকে তখন ওখানে যে বেগটা পাওয়া যায় তাকে বলে হয় কৌণিক ভরবেগ। এটা কৌণিক ভরবেগ। আর রৈখিক বস্তু যদি চলমান থাকে তাহলে ভর এবং বেগের গুণফলকে বলে ভরবেগ, যেটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে কৌণিক ভরবেগ ওমেগা দ্বারা প্রকাশ করা হয় অ্যাকচুয়ালি। তো এখানে দেখো mvr। আচ্ছা ওকে, এবার আমরা চলে আসি যে টোটাল এই mvr এখানে কোনটা দ্বারা কি বোঝায়। দেখো ভাইয়া এখানে m সমান ইলেকট্রনের ভর 9.11 × 10⁻28 গ্রাম। যখন তুমি গ্রাম নিবা সেটা হচ্ছে সিজিএস একক ফরম্যাটে। আবার যখন তুমি 9.11 × 10⁻31 কেজি নিবা, কেজিটা হচ্ছে এমকেএস। আমি তোমাদের এর আগে পড়াইছিলাম যে সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এবং ভাইয়া বলেছিলাম এমকেএস কথাটা মিনিং হচ্ছে মিটার, কেজি এবং হচ্ছে সেকেন্ড। তাহলে ইলেকট্রনের ভর এখানে দেখো যখন গ্রামে আসছে তখন সেটা সিজিএস, যখন কেজিতে আসবে সেটা হচ্ছে এমকেএস। এটা হচ্ছে ইলেকট্রনের ভর। এবং দেখো ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, এটা ফিক্সড না ভাইয়া, এটা হচ্ছে ইলেকট্রনের বেগ। আর হচ্ছে কক্ষপথ ব্যাসার্ধ এবং হচ্ছে এন কক্ষপথ নাম্বার। এবং দেখো এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এর মান ফিক্সড ভাইয়া 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। যখন জুল সেকেন্ড হবে সেটা হবে এমকেএস। যখন তুমি 6.626 × 10⁻27 আর্গ সেকেন্ড নিবা সেটা হচ্ছে সিজিএস। যখন তুমি 6.626 × 10⁻27 আর্গ সেকেন্ড নি সেটা হচ্ছে সিজিএস। আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছো। এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, আর হচ্ছে পায়ের মান হচ্ছে কত আমরা সবাই জানি, পাই সমান হচ্ছে 3.1416। 3 কত ভাইয়া 1416। এই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের ধারণা। নিলস বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রন সমূহ বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থা থাকলে তার কৌণিক ভরবেগ হবে mvr সমান nh/2π। এই সমীকরণকে আমরা যদি ডিফাইন করি তাহলে পাচ্ছি m হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 × 10⁻28 গ্রাম সিজিএস এবং 9.11 হচ্ছে যে 31। যখন আমরা 31 কেজি নিব তখন সেটা হচ্ছে এমকেএস। সেম ভাবে প্লাঙ্ক ধ্রুবকের ক্ষেত্রে যখন তুমি -34 নিবা 6.626 তখন এটা জুল সেকেন্ড, সেটা এমকেএস। যখন 27 আর্গ সেকেন্ড নিবা, কারণ আর্গটা হচ্ছে সিজিএস এককে, তোমরা সবাই অবগত আছো হয়তো 1 আর্গ মানে সমান 10⁻⁻7 জুল। অথবা এভাবে ভাবতে পারো যে 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্গ হয়। 1 জুল ইকুয়াল 10⁻7
আর্গ। এই হচ্ছে জুল এবং আর্গের পরস্পর মানে হচ্ছে কি কনভার্টেশন, যেটা আমরা সেটা জানলাম। এটা হচ্ছে কি, দেখো এগুলোর মধ্যে আমরা যেটা পাচ্ছি এম ধ্রুবক মান, এইচ ধ্রুবক মান এবং পাই ধ্রুবক মান, এই তিনটা ধ্রুবক। আর বাকি যেগুলো রয়েছে ভাইয়া, এটা ভি আর এন, এই তিনটা হচ্ছে চলক। এম এম এইচ পাই তিনটা ধ্রুবক, এম ভি ভি আর এন এই তিনটা চলক। এই তিনটা চলকের যে কোনো দুটো চলকের মান দেওয়া থাকলে অপরটার মান আমরা বের করতে পারবো। তো দেখো তিনটা চলকের মধ্যে দুটোর মান যদি আমাদের দেওয়া থাকে, অপর একটা সমীকরণের মান বের করতে পারবো। আমরা এখন এই কণিক ভরবেগের কিছু ম্যাথ দেখবো। আমাদের বোর্ড পরীক্ষায় এগুলো গয়ে এসে থাকে এবং এমসিকিউ তো প্রচুর পরিমাণে আসে। দেখো আমাদের কোশ্চেনে যদি চলে আসি আমরা, তাহলে বুঝতে পারবো। দেখো এই নিচে কোশ্চেন, এখানে হাইড্রোজেন পরমাণুর বোরের তৃতীয় কক্ষপথ, হাইড্রোজেন পরমাণুর বোরের তৃতীয় কক্ষপথের কণিক ভরবেগ কত? দেখো হাইড্রোজেন পরমাণুর বোরের তৃতীয় কক্ষপথের কণিক ভরবেগ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের যদি এটা এমসিকিউ আকারে থাকে, তাহলে তখন অ্যান্সারটা কেমন হতে পারে? দেখো সলিউশন, কণিক ভরবেগ হাইড্রোজেন পরমাণু বলেছে তৃতীয় কক্ষপথ n সমান 2, আমাকে বের করতে বলেছে mvr সমান হোয়াট। তুমি কি করতে পারো? দেখো ভাইয়া mvr সমান nh ডিভাইড বাই 2 পাই, আমাদের mvr সমান তাহলে 2h বাই 2 পাই, 8 কাটা গেল, mvr সমান h বাই পাই। এটা অনেক সময় এমসিকিউ ক্ষেত্রে এই অ্যানসারটা থাকে h বাই 2 পাই। এখন যেহেতু অ্যাডমিশনে ক্যালকুলেটর নাই, তাই অ্যাডমিশনে অনেক সময় এই কোশ্চেনটা এভাবে থাকে h বাই পাই। এখন যদি আমরা ইকুয়েশনে আমরা যদি ম্যাথমেটিক্যাল আমরা গ ঘরের অ্যানসারে আসি, তাহলে এখানে 6.626 10 টু দি পাওয়ার মাইনাস তুমি যদি 34 জুল সেকেন্ড ব্যবহার করো, এখানে তুমি 3.1416 ইউজ করছো, এটা 2.22 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড পাওয়া যায়। এই হচ্ছে আমাদের মোটামুটি এই সলিউশনটা। এখন দেখো তার পরবর্তী টার্মে যদি চলে আসি আমরা, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? পরবর্তী কোশ্চেনটা দেখো যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে। আমাদের ব্যাসার্ধ মানে কি দেওয়া আছে? আর দেওয়া আছে, ব্যাসার্ধ আর দেওয়া আছে। ওই কক্ষপথের গতিবেগ আমাকে ভি বের করতে বলেছে এখন। এবং দেখো চতুর্থ কক্ষপথ বলেছে, আমাদের এন এর মান দেওয়া আছে। দেখো তিনটা চলকের মধ্যে আমাদের দুইটা চলকের মান দেওয়া আছে আর একটা চলকের মান বের করতে হবে। তো দেখো আমাদের দেওয়া আছে কি কি, আমরা যদি করতে চাই এখানে, সেক্ষেত্রে দেওয়া আছে ব্যাসার্ধ আর সমান 8.5 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটারে আছে, মানে এমকেএস এ আছে। তাহলে কক্ষপথের এবং চৌথ কক্ষপথ বলেছে, তাহলে n সমান 4, এখানে n সমান 4 আর এখানে r ইকুয়াল টু এটা, এবং গতিবেগ v ইকুয়াল টু হোয়াট? আমাদের লাগবে m এর মান, h এর মান। দেখো এখানে মিটারে যেহেতু আছে r এর মান, ভাই r এর মান মিটারে আছে মানে mks এ আছে, আমরা এই যে m আর h এর মানটা mks এ নিয়ে নেব, কারণ পুরো এই m আর h এর মান কখন mks কখন cgs এটা ডিপেন্ড করে তোমার যে ডাটাটা দেওয়া আছে, প্রদত্ত ডাটাটা, তুমি ওই ডাটাটা প্রদত্ত ডাটাটা তুমি কোন এককে ইউজ করছো। তুমি যদি প্রদত্ত ডাটাটা mks ইউজ করো, আমাদের বাকি মানগুলো mks এ নিতে হবে। যদি তুমি প্রদত্ত ডাটা cgs এ ইউজ করো, তাহলে বাকি ডাটাগুলো তোমাকে cgs এ নিতে হবে। তো আমরা যেহেতু এখানে মিটার পেয়েছি মানে mks, দেখো এখানে m হবে 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি এবং h এর মান হবে 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। তো আমরা কি জানি? দেখো ভাইয়া, যে আমরা সবাই জানি যে আমরা জানি বোর তত্ত্ব অনুসারে পাচ্ছি mvr সমান nh ডিভাইড বাই 2 পাই, বা v সমান দেখো ভাইয়া nh ডিভাইড বাই 2 পাই mr। এখানে n এর মান 4, h এর মান 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইড বাই 2 ইন্টু 3.1416 ইন্টু 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু আর এর মান হচ্ছে দেখো 8.5 10 টু দি পাওয়ার মাইনাস 10, 8.5 10 টু দি পাওয়ার মাইনাস 10। তোমরা যদি এটা এখন ক্যালকুলেশন করো, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? দেখো ভাইয়া লক্ষ্য করো যে এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা উপরে পাচ্ছি কি 4.4 ইন্টু 6.6
26 এক্সপোনাল মাইনাস হচ্ছে 34 ভাগ ভাগ হচ্ছে 2 3.1416 to 9.11 exponential minus 31 into 8.5 exponential minus 10। তাহলে এখানে চলে আসছে, দেখো ভাইয়া, যে 5.44 10 to the power 5.44 10 to the power 10 to the power এখানে কোথাও একটা আমি ভুল করেছি ভাইয়া। ওকে, এবার দেখো যে 5.44 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড হবে, মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই সলিউশন, এটা বোর পরমাণু মডেলের। দেখো তার পরবর্তী কোশ্চেনে চলে আসো। আমাদের দূরত্ব দেওয়া আছে, সেম দেওয়া আছে, দেখো এটা সেম তোমরা করে নিবা যে এটা আর দেওয়া আছে, কিন্তু এটা আরটা ন্যানোমিটার এককে আছে। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, দেখো ভাইয়া, যেহেতু ন্যানোমিটার এককে আছে, তাহলে তোমাকে এখানে কি করতে হচ্ছে, যেখানে আর সমান দেখো 47.6198 6 10 টু দি পাওয়ার মাইনাস 5 ন্যানোমিটার। তোমার প্রথম কাজ হবে এটাকে 47.61986 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার বানিয়ে নেওয়া। তুমি যখন এটা মিটার বানিয়ে নিবা তখন তুমি এটা অটোমেটিক অ্যান্সারটা করতে পারবে। এখন তুমি এম মিটারে চলে এসেছে, এখন বাকিটা দেখো এম সেল, আমরা দেখো কে এল এম, তাহলে 3 নাম্বার, তাহলে এখানে এন সমান 3 এবং হচ্ছে তার গতিবেগ নির্ণয় করো ভি ইকুয়াল টু হোয়াট, এম এ নিয়েছি। তাহলে দেখো এখানে যদি মিটারে আছে তাহলে 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, এবং দেখো এইচ হবে 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। সো এখন তোমরা এখানে এম ভি আর সমান এন ইজ ডিভাইড বাই 2 পাই এই সমীকরণের মানটা বসিয়ে দেবা, ম্যাথ সেম হয়ে যাবে, কারণ আমাদের ভি সমান একইভাবে পাবো যে এন ইজ ডিভাইড বাই 2 পাই এম আর। আমরা একটু আগে ম্যাথটা করলাম, পুরো ওই ম্যাথটাই। আচ্ছা, এবার দেখো ব্যাসার্ধ দেওয়া হচ্ছে, গতিবেগ, এটা সেম ম্যাথ, তোমরা করে ফেলবো হোমওয়ার্ক, এটা হোমওয়ার্কের জন্য দেওয়া হয়েছে। এখন এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, যে কত ন্যানোমিটার ঘূর্ণমান থাকে, এরোথম ইলেকট্রন কত ন্যানোমিটার ঘূর্ণমান থাকে। আমরা এই বিষয়ে এখনো আমরা এই টার্মটা পড়ি নাই, এটা আমরা নেক্সট টার্মে পড়বো। সরি, এটা হচ্ছে এবার আরেকটা ম্যাথ দেখো ভাইয়া, যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির পঞ্চম কক্ষপথের বেগ 5.85 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড হলে তার কক্ষপথের ব্যাসার্ধ কত। তো এক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা দেখো, আমাদের এবার বেগ দেওয়া আছে ভাইয়া, কি দেওয়া আছে, বেগ ভি, ভি সমান হচ্ছে 5.85 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার পার সেকেন্ড আছে, আমাকে এটা মিটার পার সেকেন্ড বানাতে হবে,
কারণ আমরা সবকিছু হিসাব নিকাশ এম কেসে করবো, সিজিএসে করলে ডাটাগুলো সিজিএসে নিতে হবে, তখন একটু ঝামেলা হয়ে যেতে পারে তোমাদের জন্য। তো এটাকে আমরা ভি সমান ধরতে পারি কি, এখানে ভি সমান হচ্ছে 5.85 10 হচ্ছে সেন্টিমিটার 100 দ্বারা ভাগ করলে এটা 4 মিটার পার সেকেন্ড হয়। এবং আর ইকুয়াল টু হোয়াট, পঞ্চম অক্ষপদ এন সমান 5, এখানে এম সমান 9.11 10 31 কেজি, এবং এই সমান হয়েছে ভাইয়া 6.626 10 জুল সেকেন্ড। আচ্ছা, এই কথা আমরা দেখো যে আমরা জানি কি ভাইয়া, দেখো যে আমরা জানি এম ভি আর সমান এন এইচ ডিভাইড বাই 2 পাই। আমাকে এবার সবই দেওয়া আছে, আর বের করতে বলেছে, আর কে রেখে বাকিটাকে পার করে দেব, বা আর ইকুয়াল টু এন এইচ ডিভাইড বাই 2 পাই এম ভি। তো সবাই লক্ষ্য করো এখানে ভি এন এর মান কত আছে, এখানে এন এর মান 5, এবং দেখো এইচ এর মান কত আছে, এইচ এর মান হচ্ছে 6.626 10 এবং দেখো 2 পাই, এখানে 2 এর মান, 2 পাই এর মান তোমরা সবাই জানি 3.1416 ইনটু এম এর মান তো এখানে দেওয়া আছে ভাইয়া যে 9.11 10 এবং লক্ষ্য করো যে ইনটু এবার হচ্ছে কিসের মান, ভি এর মান 5.85 10 এটা মান বসিয়ে দিলে আমরা হিসাব নিকাশ করলে ক্যালকুলেটর হিসাব নিকাশ করলে একটা মান আমরা পেয়ে যাব, একক হবে মিটার। তোমরা বের করে নিবে ভাইয়া ক্যালকুলেটর টিপলে, এটা ক্যালকুলেটর টিপলে একটা মান পেয়ে যাবা, ইনশাআল্লাহ তোমরা সবটা পেরে যাচ্ছ। তাহলে এ হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের ধারণা। বোর মডেলে আমরা কি কি পড়লাম, প্রথমত পড়লাম আমরা শক্তি স্তরের ধারণা, এবং দ্বিতীয়ত পড়লাম আমরা কৌণিক ভরবেগের ধারণা। এবার আমরা 3 নম্বর পয়েন্টে চলে আসবো, শক্তির শোষণ এবং বিকিরণের ধারণা। তো দেখো ভাইয়া, শক্তির 3 নম্বর পয়েন্ট, শক্তির শোষণ ও বিকিরণের ধারণা। বোর মডেল অনুসারে আমরা শক্তি শোষণ এবং বিকিরণের ধারণা থেকে পড়ব। তো লক্ষ্য করো শক্তি শোষণ এবং বিকিরণের ধারণা কোনগুলো। তো দেখো ভাইয়া, শক্তি শোষণ ও বিকিরণের ধারণা, যে ইলেকট্রন সমূহ যখন বিভিন্ন কক্ষপথে অবস্থান করে, ইলেকট্রন সমূহগুলো বিভিন্ন কক্ষপথে আমাদের অবস্থান করে, সো কক্ষপথে যদি অবস্থান করে তাহলে এই হচ্ছে একটা কক্ষপথ, ওকে। দেখো তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন কক্ষপথের ধারণা। এখানে হচ্ছে এটা নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস যদি হয় এটা হচ্ছে n সমান 1, আমরা n সমান 2 পাচ্ছি, n সমান 3, n সমান 4, n সমান 1, n সমান 2, n সমান 3 এবং n সমান 4। এই যে শক্তি স্তর রয়েছে, এই শক্তি স্তরে একটা ইলেকট্রন যখন উচ্চতর শক্তি স্তর থেকে, দূরের শক্তি স্তর থেকে ইলেকট্রনটা তার নিম্ন শক্তি স্তর নেমে আসে, তখন এখান থেকে শক্তি বিকিরণ করে। আমরা অলরেডি পড়লাম যে এই টপিকে যে শক্তি সবসময় তরঙ্গ আকারে চলে, শক্তি তরঙ্গ আকারে চলে, তাহলে শক্তি এই তরঙ্গ আকারে কিন্তু বেরিয়ে যাচ্ছে, এই বেরিয়ে যে শক্তি বিকিরণ করছে, না শক্তির কি ঘটছে ভাইয়া, বিকিরণ, শক্তির বিকিরণ। এই শক্তির বিকিরণের উপরে যখন তুমি একটা পর্দার উপরে ফেলবা তখন এখানে বর্ণালী ধারণা পাওয়া যায়। এই জন্য যে বোর মডেলে বর্ণালী ধারণা আছে, কারণ বিকিরণিত শক্তি যখন একটা পর্দার উপরে পড়ে তখন ওই পর্দার উপরে আমরা বিভিন্ন বর্ণ দেখতে পাই। সো এখান থেকে শক্তির বিকিরণ থেকে আমরা বর্ণালী ধারণা পেয়ে থাকি। এবার দেখো, যদি ইলেকট্রন একটা নিম্নতর শক্তি স্তরে থাকে, সে যদি উচ্চতর শক্তি স্তরে যেতে চায়, তা সে শক্তি কি করে, শক্তি সবসময় শোষণ করে, শক্তি তরঙ্গ আকারে এখানে প্রবেশ করে, এখানে শক্তির শোষণ ঘটছে, এখানে শক্তির কি ঘটছে, শক্তির শোষণ,
শক্তি কি করছে? শোষণ। এখানে শক্তির বিকিরণ, আর এখানে শক্তির কি করতেছে? শোষণ করতেছে। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এখন শক্তি শোষণ হোক আর বিকিরণ হোক, শক্তি শোষণ হোক আর বিকিরণ হোক, শক্তি সবসময় কি আকারে চলবে? তরঙ্গ আকারে চলবে। এবং তরঙ্গ আকারে যখন এই তরঙ্গ যখন ভিতরে যাচ্ছে শক্তি শোষণ করছে, তরঙ্গ বাইরে যাচ্ছে শক্তি বিকিরণ করছে। এই শোষণ বিকিরণ কিভাবে পাবো? ইলেকট্রন গুলো যদি স্থান চেঞ্জ করে, কারণ নিম্ন শক্তি স্তর গুলো হচ্ছে এই যে ছোট কক্ষপথ গুলো হচ্ছে নিম্ন শক্তি স্তর, বড় কক্ষপথ গুলো হচ্ছে উচ্চ শক্তি স্তর। যখন তুমি নিম্ন শক্তি স্তর থেকে তার উচ্চ শক্তি স্তরে যাবা, বাকি শক্তি তোমাকে শোষণ করতে হবে। যখন দেখো যদি উচ্চতর শক্তি স্তর, যেখানে বড় শক্তি স্তর রয়েছে, তার শক্তির মাত্রা বেশি রয়েছে, এখানে শক্তির মাত্রা বেশি রয়েছে, আর নিম্নতর শক্তি স্তরে শক্তির মাত্রা কম রয়েছে। তুমি যখন একটা উচ্চ শক্তি স্তর জিনিস থেকে তার নিম্ন শক্তি স্তরে নেমে আসবা, বাকি এক্সট্রা যে শক্তিটা আছে সেটা তুমি ত্যাগ করে দিয়ে আসতে হবে। কারণ যে প্রত্যেকটা কক্ষপথের জন্য একটা নির্দিষ্ট শক্তির মান রয়েছে, তুমি যখন ওই কক্ষপথে অবস্থান করবা, ঠিক ততটুকু পরিমাণ শক্তি তোমাকে অবস্থান নিয়ে থাকতে হবে। এই কারণে এক্সট্রাটুকু শক্তি সে শোষণ অথবা বিকিরণ করতে পারে। সে এই শোষণ এবং বিকিরণের ধারণাটা পাবো আমরা যখন ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তর থেকে তার উচ্চতর শক্তি স্তরে যাবে, শক্তি শোষণ করবে। যখন ইলেকট্রনটা উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রনটা তার নিম্ন শক্তি স্তরে নেমে আসবে, শক্তির কি করবে? বিকিরণ করবে। এখান থেকে শক্তি শোষণ এবং বিকিরণে কি পাওয়া যায়? ধারণা পাওয়া যায়। তাহলে আমরা এখান থেকে আলোচনা করতে পারি যে পরমাণুর ইলেকট্রন, পরমাণুর ইলেকট্রন শক্তি শোষণ ও বিকিরণ করে, শক্তি শোষণ ও বিকিরণ করে তার পরিমাণ হবে ডেল ই সমান E2 মাইনাস E1, এবং ডেল ই সমান হবে এইচ নিউ, এবং ডেল ই সমান সমান পড়লাম HC বাই ল্যামডা। আমাদের এই সমীকরণের কিছু ম্যাথ আমাদের দেখতে হবে। আমরা হালকা করে একটা ম্যাথ দেখবো। দেখো আমরা লেটস যাই, তাহলে বুঝতে পারবো। এবং এখানে শোষণকৃত শক্তির পরিমাণ বা বিকিরণ শক্তির পরিমাণ হবে ডেল ই। ডেল ই মানে হচ্ছে কি E2 মাইনাস E1, পূর্বে যে শক্তি স্তরে ছিল আর এখন যে শক্তি স্তরে আছে, এদের পার্থক্যটাই হচ্ছে তার শোষণ বা বিকিরণ শক্তির পরিমাণ। এবং এই শোষণ বা বিকিরণ শক্তির পরিমাণ ডেল ই সমান হবে এইচ নিউ, আমরা প্লাঙ্কের তত্ত্ব অনুসারে পেয়েছি। এবং এইচ নিউ সমান আবার এই নিউ সমান যেহেতু সি বাই ল্যামডা, তাহলে লিখতে পারি ডেল ই সমান এইচ সি বাই ল্যামডা। আমরা এখানে কোনটা কি সেটা আমরা মোটামুটি সবাই জানি। এখানে সি হচ্ছে আলোর বেগ, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। সি আলোর বেগ, এইচ প্লাঙ্ক ধ্রুবক, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এবং ডেল ই তো শক্তির শোষণ এবং বিকিরণের পরিমাণ। আমরা সামনে এগোই। আমরা দেখো এখানে একটা দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেওয়া আছে। দেখো কোশ্চেনটা বলা হয়েছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় এবং তৃতীয় বোর কক্ষপথে একটি ইলেকট্রন শক্তি যথাক্রমে এত আর্গ এবং এত আর্গ হয়। তাহলে এত আর্গ হলে তৃতীয় শক্তি থেকে ইলেকট্রন দ্বিতীয় শক্তি নেমে আসলে ফলে যে শক্তি বিকিরণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য আমাকে ল্যামডা বের করতে বলেছে। প্রথমত কাজ দেখো তোমাদের দেওয়া আছে কি ভাইয়া, লক্ষ্য করো দেওয়া আছে একটি ইলেকট্রন দ্বিতীয় এবং তৃতীয়, তাহলে প্রথমটা দ্বিতীয়, তাহলে E2 সমান আছে 5.42 10⁻⁻12 আর্ক, এবং তৃতীয় শক্তি স্তর দেওয়া আছে E3 সমান হচ্ছে 2.41 10⁻12 আর্ক। এগুলো সামনে ছিল ভাইয়া মাইনাস, এগুলো সামনে কি বসবে? মাইনাস। এখন তুমি দেখো আমাদের আগে বের করতে হবে বিকিরণ শক্তির পরিমাণ ল্যামডা ইকুয়াল টু হোয়াট। আমরা জানি, আমরা একটু শিখলাম, আমরা জানি ডেল ই সমান বড়টা মাইনাস ছোটটা E3 মাইনাস E2। তাহলে E3 মান দেখো মাইনাস 2.41 10⁻⁻12, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 5.42 10⁻⁻12। এটা বাদ দিলে ভাই থাকে 3.01 10⁻⁻12 আর্গ।
এটা ভাইয়া আর্গে আছে, আমরা আর্গটাকে জুল বানাতে পারি। এটা 3.01 10 টু দি পাওয়ার মাইনাস 3.01 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কি যে 19 হচ্ছে জুল। কারণ আমরা সবাই জানি 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 ERG আর্গ হয়। 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ হয়। এখান থেকে আমরা জুলের মানটা পাচ্ছি, ডেলির মান। আচ্ছা, ডেলি যেহেতু পাচ্ছি তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো ভাইয়া, সবাই একটু লক্ষ্য করো যে ডেলির পেয়ে গেছি, এখন ল্যামডা বের করতে হবে। আবার জানি ডেল ই সমান HC বাই ল্যামডা। তো ল্যামডা সমান কি হবে HC বাই ডেল ই। এইচ এর মান 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34, সি এর মান 3 10 টু দি পাওয়ার হচ্ছে 8 ডিভাইড বাই ডেল এর মান হচ্ছে, দেখো ডেল ই এর মান কত আসছে, ডেল ই সমান যেটা পাবো আমরা, লক্ষ্য করো যে 3 কত আসছে ভাইয়া, দেখো 3.01 10 টু দি পাওয়ার মাইনাস 19। 3 কাটা গেল, মাইনাস 10 উপরে যে প্লাস হয়ে যাবে, প্লাস আর 18 থাকে এদিকে 8, 19 আর 8 যদি আমরা ক্যালকুলেট টিপি তাহলে মোটামুটি এখানে হচ্ছে 27, তাহলে 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার সমান সমান আমরা পাই যাচ্ছি যে 662 ন্যানোমিটার। এই হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের হিসাব। আশা রাখি তোমরা এটা বুঝতে পেরেছো যে এখানে যখন দুটা ভিন্ন ভিন্ন শক্তির মান দেওয়া আছে, আমরা এখান থেকে আগে ডেলিটা বের করে নিয়েছি ভাইয়া। ডেলি বের করার পর ওই ডেলিটা আগে ছিল, ওটাকে জুল বানিয়ে নিলাম। জুল বানানোর পর আমরা ওই ডেলি থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব। ডেলি সমান HC বাই ল্যামডা, ডেলি সমান কি HC বাই ল্যামডা, তাহলে ল্যামডা সমান কি হবে HC বাই ডেলি। সবগুলো বসালে মোটামুটি একটা হিসাব আমাদের চলে আসছে। এবার কথা হচ্ছে কি যে তার পরবর্তী যে রয়েছে, তো এই কোশ্চেনে দেখো যে লাল তরঙ্গ দৈর্ঘ্য, দেখো যে ক্যালসিয়াম আয়নের শিক্ষা পরীক্ষায় নিয়ত লাল তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তার পূরণের শক্তি বের করতে বলেছে ভাই। এবার ল্যামডা দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য, দেখো দেওয়া আছে ল্যামডা সমান 680 ন্যানোমিটার। তাহলে আমরা ল্যামডা সমান ধরতে পারি 680 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। এবং আমরা বের করতে বলেছি ফোটনের শক্তি ডেল ই সমান হোয়াট, এই সমান আমরা জানি 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল। কারণ এখানে মিটারে আছে, দেখো আমরা ল্যামডাকে মিটার বানিয়ে নিয়েছি মানে MKS। তাহলে এখানে সি হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। আমরা কি লিখতে পারি ডেল ই সমান HC বাই ল্যামডা। তাহলে ডেল ই সমান HC বাই ল্যামডা যদি হয় তাহলে ডেল ই সমান H এর মান কত বলতো 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34, সি 3 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে 8 ডিভাইড বাই ল্যামডার মান হচ্ছে কত দেখো 680 10 টু দি পাওয়ার মাইনাস 9। এটা তুমি মোটামুটি ই করলে বাবা দেখো 2.9 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 17 বাদ 34 মাইনাস হচ্ছে 7 15 19 জুল। এ হচ্ছে অ্যান্সার। ওকে ভাইয়া, তাহলে মোটামুটি তোমরা আশা রাখি বুঝতে পেরেছো আমাদের এইভাবে আমাদের ম্যাথগুলো করতে হবে। এবং এই বোর পড়ানো মডেলে আমরা 3টা তত্ত্বর বিষয়ে আমরা জানলাম এবং ম্যাথ দেখলাম। আমরা নেক্সট ক্লাসের সীমাবদ্ধতা এবং তার প্রয়োগ নিয়ে আসবো। ওকে, ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।